তো আজ আমরা জিওগ্রাফি থেকে খুবই কমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাটমসফিয়ার। এটি ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়ে। তো আসুন কথা না বাড়িয়ে বিষয়টা নিয়ে আলোচনা করি এবং এখান থেকে প্রবাবেল কোশ্চেন্স গুলো আমরা আলোচনা করে নেবো। আমার এই নোটসটার মধ্যেই মোটামুটি 90 to 95% কোশ্চেন্স কভার হয়ে যাবে বলে আমার ধারণা। বেশ, তো অ্যাটমসফিয়ার কি? অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের চারপাশে যে বায়ুর যে স্তর লেয়ারটা আছে, সেটাই হচ্ছে অ্যাটমসফিয়ার। তো বেসিক্যালি আমরা বলতে পারি যে অ্যাটমসফিয়ার ইজ মেড আপ অফ এয়ার, আর এয়ারটা কি মিক্সচার অফ গ্যাসেস। অনেক সময় একটা কোশ্চেন খুব আসে এবং যেটা অনেকে ফাম্বেল করে যায় ইংলিশে, সেটা হচ্ছে এয়ার ইজ এ কম্পাউন্ড অর এয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস। তো অ্যাবসলিউটলি আনসার হবে এয়ার ইজ এ মিক্সচার অফ গ্যাসেস, এয়ার ইজ নট এ কম্পাউন্ড। ওকে, তো এই যে অ্যাটমসফিয়ার তো এয়ার দিয়ে তৈরি হচ্ছে। এয়ারের মধ্যে তো মিক্সচার অফ গ্যাসেস আছে। তো কি কি গ্যাস আছে এটা আমাদের জানাটা খুব দরকার। গ্যাস তো আমরা সবাই কম বেশি জানি, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, তারপর কিছু ইনার্ট গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো তো আছেই। বেশ, তো বেসিক্যালি এই অ্যাটমসফিয়ারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, অক্সিজেন একটু কম, মানে সেকেন্ড হাইয়েস্ট বলা যেতে পারে। নাইট্রোজেন অলমোস্ট 79% বা 78.08% আমরা বলে থাকি। আর অক্সিজেন 21% মোরালেস বলি, সেটাকে 20.95% হয়। আর কার্বন ডাইঅক্সাইড খুবই কম আছে, 0.04%। দেখুন, সবগুলোর পার্সেন্টেজ আমার জানার প্রয়োজন নেই, এই তিনটে পার্সেন্টেজ জানলেই যথেষ্ট, এর বাইরে থেকে কিছু আসে না। কখনো কখনো এগুলো যদি দেয়ও খুবই কম, যদি দেয় তো এর মধ্যে থেকেই দেবে। কিন্তু এখান থেকে যে কোশ্চেনটা বারংবার রিপিট হয় সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে কোন গ্যাস সব থেকে বেশি আছে। তো অনেকের এটা ফাম্বেল হয় যে বায়ুমণ্ডলে তো জানি নাইট্রোজেন আছে 78%, তার মানে নাইট্রোজেনই হবে, কিন্তু তা নয়। পৃথিবী পৃষ্ঠ বলতে সম্পূর্ণ বায়ুমণ্ডলকে বোঝায় না। পৃথিবী পৃষ্ঠ বলতে শুধুমাত্র মোটা মোটা বলা যেতে পারে ট্রোপোস্ফিয়ারটাকেই বোঝায়। তো এই ট্রোপোস্ফিয়ারে সব থেকে বেশি গ্যাস যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন। তো আনসার হয়ে যাবে পৃথিবী পৃষ্ঠে সব থেকে বেশি গ্যাস কোনটি আছে? অক্সিজেন। বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস কোনটি আছে যদি জিজ্ঞেস করে, তখন সেটা নাইট্রোজেন হবে। আর মহাবিশ্বে সব থেকে বেশি গ্যাস সেটা হচ্ছে হাইড্রোজেন। তো এই তিনটে পয়েন্ট এদিক ওদিক করে আসে, পরীক্ষায় দেখা যায়। আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট আছে বলার এখানে অ্যাটমসফিয়ার সম্পর্কে। অ্যাটমসফিয়ারের যে টোটাল মাস, তার মোটামুটি 90% আমরা পেয়ে যাব ভূপৃষ্ঠ থেকে 30 থেকে 32 কিলোমিটারের মধ্যে। এর বাইরে আর যে 1% আছে সেগুলোই পাওয়া যায়। বেশ, আচ্ছা, এবার আমরা আসবো যে এই যে অ্যাটমসফিয়ারকে মোটামুটি 5টা লেয়ারে আমরা ডিভাইড করা হয়েছে। তো এই 5টা লেয়ার কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আচ্ছা, আমি এখানে একটু ডায়াগ্রামাটিক্যালি করার চেষ্টা করেছি। দেখুন, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই হচ্ছে 5টা লেয়ার। এই 5টা লেয়ারের সব থেকে কাছেরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তবে এখানে একটা বিষয় বলার, সেটা হচ্ছে টেম্পারেচারের যে ফেনোমেনা, টেম্পারেচার ইনক্রিজ আর ডিক্রিজ যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা খুব সহজে মনে রাখতে পারি একটা জিগজ্যাগ ওয়েতে। জিগজ্যাগ বলতে প্রথমে ট্রোপোস্ফিয়ার থেকে যখন স্ট্রেটোস্ফিয়ারে যাচ্ছি তখন টেম্পারেচার কমছে, তাই আমি এটাকে লিখেছি DI. তার মানে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্রেটোস্ফিয়ারে যখন যাচ্ছে ডিক্রিজ হচ্ছে, ডি ফর ডিক্রিজ। স্ট্রেটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারে যখন যাচ্ছে তখন আবার ইনক্রিজ হচ্ছে, আই ফর ইনক্রিজ। আবার মেসোস্ফিয়ার থেকে যখন থার্মোস্ফিয়ারে যাচ্ছে তখন আবার ডিক্রিজ হচ্ছে। আবার থার্মোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারে যখন যাচ্ছে ইনক্রিজ হচ্ছে। এক্সোস্ফিয়ার থেকে আবার যখন উপরের দিকে যাচ্ছে তখন আবার ইনক্রিজ হচ্ছে। তো ওই দুটো আমার এক্সোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের বিষয়টা না জানলেও খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে ফার্স্ট 3-4টে, যেমন 3টে থার্মোস্ফিয়ার, সরি ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টেতে টেম্পারেচারের কি পরিবর্তন হয় সেটা মাঝে মধ্যেই দেখা যায় কোশ্চেনে। বেশ, তো টেম্পারেচারের ফেনোমেনাটা আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসবো ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারের যে এক্সপ্যান্ড বা বিস্তার, সেটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন থেকে মোটামুটি 18 কিলোমিটার, আর পোলার রিজিয়ন থেকে 8 কিলোমিটার। এটা অ্যাজ ইট ইজ কোশ্চেনে আসে।
ট্রোপোস্ফিয়ারের এক্সপ্যান্ডটা পোলার রিজিয়নে কতটা হয়, তো 8 কিলোমিটার। আর ইকুয়েটোরিয়ালে কোনো কোনো বইতে 16ও দেখা যায়, কোনো কোনো বইতে 18ও দেখা যায়। আমি যতদূর দেখলাম বিভিন্ন জায়গা থেকে 18টাই বেশি প্রেফারেবল মানে ধরা হচ্ছে। আচ্ছা, তো এখানে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ট্রোপোস্ফিয়ারে তো উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস হয়। তো এই যে উষ্ণতা হ্রাসের যে ব্যাপারটাকে, এটাকে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কেমন? যেমন প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়াতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে। তো আমাকে যদি জিজ্ঞেস করে যে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত, তো আমার উত্তর হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার, অ্যাজ ইট ইজ কোশ্চেনে চলে আসে। আচ্ছা, আর একটা বিষয় যেটা, এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই যত ঝড় বৃষ্টি যত কিছু আছে, এইসব সবকিছু এর মধ্যেই হয়। এমনকি আমাদের যে রিলিফ ফিচার্স আছে আর্থের, মানে পাহাড় পর্বত মালভূমি সবকিছু এর মধ্যেই থাকে, এর বাইরে যায় না। বেশ, আর এই ট্রোপোস্ফিয়ারকে স্ট্রেটোস্ফিয়ার থেকে আলাদা করে ট্রোপোপজ। আমরা যখন ডিসকাশনটা এগোবো তখন আমরা দেখতে পাবো যে ট্রোপোস্ফিয়ারেতে ট্রোপোপজ আছে, স্ট্রেটোস্ফিয়ারেতে স্ট্রেটোপজ আছে, মেসোস্ফিয়ারেতে মেসোপজ আছে। তো এগুলো দেখতে পাবো। এগুলো দেখার কারণ কি, যে ট্রোপোস্ফিয়ার থেকে তার উপরের স্তরকে আলাদা করে দিচ্ছে একটা লাইন, যেটাকেই আমরা ট্রোপোপজ বলছি। মানে লাইন বলতে ইমাজিনারি লাইন ডেফিনেটলি। তো এর উপরে যখন যাচ্ছি তখন সব মোটামুটি অনেক কিছু পরিবর্তন হচ্ছে, ফিচার্সই চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর মানে বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে জায়গার। এই জন্য ওই লাইন, ইমাজিনারি একটা লাইন টানা হয়েছে, যেটাকে আমরা পজ বলে দিই। ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্রেটোস্ফিয়ারে যাচ্ছি, তো ট্রোপোস্ফিয়ারের যে ফেনোমিনা ছিল সেটা ওখানে পজ হয়ে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ট্রোপোপজ। আচ্ছা, এখানে একটু আমার এরাটাম হয়েছে, যেটা টেম্পারেচার ডিক্রিজ আপ টু 60 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, দ্যাট ইজ মাইনাস 60 ডিগ্রি সেলসিয়াস। মানে ট্রোপোপজে যখন পৌঁছাই, আমরা পৌঁছবো, তো তখন সেখানে -60 ডিগ্রি সেলসিয়াস আমরা মোটামুটি দেখতে পাওয়া যায়। আর ট্রোপোপজ থেকে যত উপরের দিকে যাব তত আবার টেম্পারেচার কি বাড়তে থাকবে। একটু আগে বললাম জিগজ্যাগ প্যাটার্ন হয়, প্রথমে বাড়বে, কমবে, তারপরে বাড়বে। বেশ, এবার স্ট্রেটোস্ফিয়ারটা ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 50 কিলোমিটার অব্দি বিস্তৃত, 50 কিলোমিটার। তো আর এটা হচ্ছে সব থেকে শান্ত একটা মণ্ডল, শান্ত একটা জায়গা। এখানে ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না, হাওয়া বাতাসের বেগ তেমন থাকে না। তো এই জন্যই এই যে স্তরটাকে শান্ত মণ্ডল বলে। এবং আরেকটা কারণ আছে, যে শান্ত হওয়ার কারণে এখানে বিমান মানে প্লেন এগুলো চলে, যাতে কোনো অসুবিধা না হয়। আর স্ট্রেটোস্ফিয়ারে কি হয়, জাস্ট কয়েকটা পয়েন্ট, 5 থেকে 6টা পয়েন্টই সাফিসিয়েন্ট আমার স্ট্রেটোস্ফিয়ার সম্পর্কে, আর তার বেশি প্রয়োজন নেই। যেমন আরেকটি পয়েন্ট আছে, আমি একটু আগে জানলাম যে ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, কিন্তু স্ট্রেটোস্ফিয়ারে তার উল্টোটা হবে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়বে। মানে ট্রোপোপজে পৌঁছে যাচ্ছে -60 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে আমি যদি দেখি তো স্ট্রেটোস্ফিয়ারে থেকে মেসোস্ফিয়ারে যখন পৌঁছচ্ছি সেটা আবার 0 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। তার মানে 60 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাচ্ছে এই মোটামুটি 30 কিলোমিটার উচ্চতার মধ্যে। কারণ মেসোস্ফিয়ার আছে কোথায়, 80 কিলোমিটার উপরে। বেশ, তো এখানে কি হয়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ে 165 মিটার উপরে উঠলে। তো এটা অনেক সময় আসে, একটু টাফ যদি কোশ্চেনের লেভেল হয়, তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে স্ট্রেটোস্ফিয়ারে রেট অফ ইনক্রিজিং টেম্পারেচার সেটা কি হয়। তো এটা এরকম হয়, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে 165 মিটার উচ্চতায়। বেশ, আর এখানে আছে ওজোন লেয়ার। ওজোন লেয়ার সম্পর্কে আমরা আরেকটু পড়বো। ওজোন লেয়ারের কাজ আসলে কি, আমাদের সূর্য থেকে যে আল্ট্রা ভায়োলেট রে গুলো আসে, ওজোন কি তাকে চুষে নেয়, শোষণ করে, অ্যাবজর্ব করে নেয়। তো যাতে করে সেগুলো আমাদের কাছে পৌঁছতে পারে না, আমার কাছে যদি পৌঁছায় তো আমাদের সার্ভাইভালের জন্য সেটা খুব বিপজ্জনক হয়ে যাবে। আমাদের সবার স্কিন ক্যান্সার হতে পারে, গাছপালা সবকিছুর অনেক ক্ষতি, প্ল্যান্টসদের অনেক ক্ষতি হবে। তো আলটিমেটলি জীবন ধারণ করা অসম্ভব হয়ে উঠবে একটা সময় গিয়ে। তো ওজোন লেয়ার যেটি আছে সেটা আমাদের
আর্থ সারফেস থেকে মোটামুটি 24 কিলোমিটার অ্যাভাবে আছে, 24 কিলোমিটার দূরত্বে। অনেক সময় একটু ডেপথে গিয়ে জিজ্ঞেস করলে ইনডেপথ কোশ্চেন যদি আসে, তো ওজোন লেয়ার কত কিলোমিটার উঁচুতে আছে? 24 কিলোমিটার উঁচুতে আছে, আর কিছু নয়। আর এটার কাজ কি? ইউভি প্রোটেক্টর হিসেবে কাজ করে আমাদের, আমরা সবাই জানি। একই রকম ভাবে স্ট্রেটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে সেপারেট করেছে স্ট্রেটোপজ। আচ্ছা, মেসোস্ফিয়ারে যখন যাব তখন আবার সেই টেম্পারেচারের উল্টো নিয়ম তৈরি হয়ে যাবে। তখন কি হবে? টেম্পারেচার আবার কমতে থাকবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে। তো এই জন্য কমতে থাকবে এবং এক্সট্রিম কোল্ড হবে, এবং এই জন্য এই লেয়ারটাকে সব থেকে ঠান্ডা মানে সব থেকে শীতল স্তর বলা হয়, যেহেতু টেম্পারেচার কমে। বেশ, আর এর এক্সটেন্ড 80 কিলোমিটার। আমরা এখানে ডায়াগ্রামালি একটু দেখিয়েছি। এখানে ওয়েদার বেলুন পাওয়া যায়, ওয়েদার বেলুন লেখা হয়েছে। উল্কাপিণ্ড বাইরে থেকে যখন আসে এই লেয়ারটাতেই পুড়ে ছাই হয়ে যায়। তো এটা হচ্ছে মেসোস্ফিয়ারের কিছু ফিচার্স। মেসোস্ফিয়ার কে আবার থার্মোস্ফিয়ার থেকে সেপারেট করেছে মেসোপজ। থার্মোস্ফিয়ারে যখন যাব, থার্মোস্ফিয়ারেরও টেম্পারেচারের দিক থেকে কি হবে? টেম্পারেচার আবার বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে এখানে এক্সট্রিম পর্যায়ে চলে যায়। এক্সট্রিম পর্যায়ে যায় বলে কি হয়, যে বিভিন্ন পার্টিকেলস আছে সেগুলো ভেঙে যায় টেম্পারেচার বাড়াতে, ভেঙে গিয়ে সেখান থেকে নেগেটিভ এবং পজিটিভ আয়ন তৈরি হয়। আর এই আয়নের জন্যই এই থার্মোস্ফিয়ারের নামটা করা হয়েছে আয়নোস্ফিয়ার। খুবই সিম্পল লজিক্যালি বুঝতে হবে, তাহলে আমাদের সবকিছু মনে থাকবে। নয়তো আমরা যদি মুখস্থ করার চেষ্টা করি থার্মোস্ফিয়ার আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারকেই আয়নোস্ফিয়ার বলে, তো হয়তো 4-5 দিনের বেশি মনে থাকবে না। কিন্তু আমরা যদি একটু লজিক্যালি ক্রোনোলজিক্যালি একটু বোঝে সিরিয়াল বাই সিরিয়াল বোঝার চেষ্টা করি, তো এই বিষয়গুলো অনেকদিন থাকবে। এবং তবে একবার পড়লে হবে না, বারংবার পড়তে হবে, নিয়ম করে ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন ওয়াইজ আমাদেরকে পড়তে হবে, তবে এগুলো মনে রাখা সম্ভব। কারণ আমাদের মতো অনেকেই এই রেসে দৌড়চ্ছে, তো তাদেরকে টপকাতে হবে। বেশ, তো থার্মোস্ফিয়ার সম্পর্কে, থার্মোস্ফিয়ারকে কেন আয়নোস্ফিয়ার বলা হয় সেটা আমি মোটামুটি ছোট করে এক্সপ্লেন করলাম। আর এই আয়নোস্ফিয়ারের আয়নের জন্যই রেডিও ওয়েভস, রেডিও ওয়েভ গুলো আবার রিফ্লেক্ট হয়ে আবার আমাদের ব্যাক টু আর্থ চলে আসে। তো এটা রেডিও ওয়েভস যে রিফ্লেক্টর হিসেবেও কাজ করে। তো এখানে ডিরেক্টলি এই পয়েন্ট থেকেই কোশ্চেন আসে, কোন স্তরে রেডিও ওয়েভ গুলো রিফ্লেক্ট হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে, সেটা হচ্ছে এই থার্মোস্ফিয়ার। এখানে আরো একটা বিষয় আছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশন এই থার্মোস্ফিয়ারেই অবস্থিত। আর এর এক্সটেন্ড আমার জানার দরকার, প্রয়োজন নেই, কারণ যেটা প্রয়োজন নেই সেটা আমার জেনে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, বেশ। তারপর কি? এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার সব থেকে বাইরের মানে আউটার মোস্ট লেয়ার, আর ইনার মোস্ট লেয়ার বলতে আমরা ট্রোপোস্ফিয়ারকে বলি। এই দুটো কোশ্চেন আসে, প্রায়ই আসে, টাফ নয় কিন্তু আসে, এবং যাদের কনসেপ্ট বা রিভিশন প্রপার না থাকে তারা ভুল করেও আসে। বেশ, এক্সোস্ফিয়ার সম্পর্কে আর দুটো তিনটে পয়েন্টই আছে, যেমন আউটার মোস্ট লেয়ার বললাম, তারপর এটার যে উপরের অংশ, না আরো যত উপরের দিকে যাব আমরা, তো সেটাকে বলা হবে ম্যাগনেটোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের যত উপরের দিকে যাচ্ছি তত গ্র্যাভিটেশনাল পুল আরো কমতে থাকছে, তো এই যে এক্সোস্ফিয়ারে গ্র্যাভিটেশনাল পুল সব থেকে কম হয়। কোশ্চেন আসে যে কোন স্তরে গ্র্যাভিটেশনাল পুল কম হয়। তো এটা তো মুখস্থ করার বিষয় নয়, এই বিষয়টা যদি মুখস্থ করি অন্য একটা বিষয় মুখস্থ করতে আমার কম পড়ে যাবে, ঠিক আছে না? তো এটা জাস্ট আমি যদি জেনে থাকি যে এক্সোস্ফিয়ারটা লাস্ট, তার মানে লাস্টেই সব থেকে বেশি গ্র্যাভিটেশনাল পুল কম হবে, আর ফার্স্টে সব থেকে বেশি হবে, মানে ট্রোপোস্ফিয়ারে গ্র্যাভিটেশনাল পুল সব থেকে বেশি। তো এটা সিম্পল লজিক। আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রিন্টে লেখাতে ভুল আমি করে ফেলেছি, যে গ্লোবাল ওয়ার্মিং দিয়ে জলীয় বাষ্প, CO2, মিথেন, নাইট্রাস অক্সাইড, O3 মানে ওজোন দিয়েছি। আসলে এটা গ্লোবাল ওয়ার্মিং নয়, এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তো অবশ্যই এগুলো মানে ভূমিকা রয়েছে, দায়ী আর কি। কিন্তু এই যে গ্যাসগুলো আমি আসলে আইডেন্টিফাই করতে চাইছিলাম গ্রিন হাউস গ্যাস হিসেবে, তবে এটা ভুল অ্যাকচুয়ালি নয়, তবে এগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই গ্যাসগুলোও দায়ী। তো আমরা একটু গ্রিন হাউস সম্পর্কে পড়বো এখন, গ্রিন হাউস গ্যাস সম্পর্কে, গ্রিন হাউস সম্পর্কে নয়, গ্রিন হাউস গ্যাস। একটা কোশ্চেন খুব রিপিটেডলি আসে, শুধু আমরা কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, ডিটেলসে খুব বেশি যাব না। গ্রিন হাউস গ্যাস, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? নিম্নোক্ত কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? এবার মজার বিষয় কি, যে চারটে অপশন থাকে সে চারটেই হচ্ছে গ্রিন হাউস গ্যাস।
তো আমরা যদি এটা না জেনে যাই যে প্রধান কোনটি, সব থেকে বেশি দায়ী কার গ্রিন হাউস এফেক্টের জন্য, তো সেক্ষেত্রে আমরা ভুল হয়ে যাবে। কয়েক বছর আগে এই কোশ্চেনটা আমারও কোনো একটা এক্সামে এসেছিল। যাই হোক, তো এটি হচ্ছে জলীয় বাষ্প হচ্ছে সব থেকে প্রধান গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তারপর কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে, ওজোন আছে। তো এই বিষয়টা আমাদেরকে এখান থেকে জানতে হবে, জলীয় বাষ্প। আর গ্রিন হাউস গ্যাস কি? গ্রিন হাউস গ্যাস হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। তাই এই গ্যাসগুলো কি হয়, সূর্য থেকে যখন তাপ আসছে, তো এই গ্যাসগুলো নিজেদের ওই তাপটাকে চুষে নেয়, চুষে নিয়ে কি করে অ্যাটমসফিয়ারটাকে গরম করে রাখে। তো আলটিমেটলি এই গ্যাসের পরিমাণ যদি বাড়তে থাকে, তো আমাদের অ্যাটমসফিয়ার আরো গরম হতে থাকবে। তার মানে কি, একটা উষ্ণতা বাড়তে থাকবে। এবার এই উষ্ণতা বাড়া থেকেই তো এসছে বিশ্ব উষ্ণায়ন, যেটাকে গ্লোবাল ওয়ার্মিং আমরা বলি। এবার উষ্ণতা বাড়লে কি কি হতে পারে, অনেক সমস্যা হতে পারে। সব থেকে প্রমিনেন্ট সমস্যা হতে পারে কি, যে সমুদ্রের জলের যে স্তর সেটা উপরে উঠে যাবে। আর সমুদ্রের জলের স্তর যদি উপরে উঠে, তো আমাদের এখানে সব ডুবে যাবে। এই হচ্ছে প্রধান কারণ। ঠিক। এবার সমুদ্রের জলের উচ্চতা বাড়বে কি করে, অনেকে এরকম প্রশ্ন করে বসে। সেটা হচ্ছে পোলার রিজিয়ন থেকে আইস গলতে শুরু করবে, তবেই না সমুদ্রের জলের উচ্চতা বাড়বে। সিম্পল লজিক, কিছু নেই হাতি ঘোড়া এর মধ্যে। এবার যেহেতু এত কিছু বলছি, তো সেক্ষেত্রে দুটো প্রোটোকল সম্পর্কে আমাদের একটু জেনে নেওয়া উচিত। দুটো তিনটে প্রোটোকলই আসে, আর বেশি নয়। একটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল, সেটা কি ওজোন লেয়ার সম্পর্কে এই প্রোটোকলটা হয়। কোশ্চেন আসে, নিম্নোক্ত কোন সমাবেশটি বা কোন সম্মেলনটি ওজোন লেয়ার প্রোটেকশনের জন্য করা হয়। তো সেখানে অপশন মন্ট্রিয়াল প্রোটোকল থাকে, কিয়োটো প্রোটোকল থাকে, আরো এরকম প্রোটোকলের নাম দেওয়া থাকে। তো আমাকে জানতে হবে মন্ট্রিয়াল প্রোটোকলটা ওজোন লেয়ার সুরক্ষার জন্য করা হয়। আর ওজোন লেয়ারটাকে ডিপ্লিক্ট করার জন্য, মানে কি ওজোন লেয়ারটাকে আরো হ্রাস করার জন্য একটা গ্যাস খুব ভীষণভাবে দায়ী, সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, যেটা আমাদের শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি থেকে, রেফ্রিজারেটর থেকে এই গ্যাসগুলো নির্গত হয়। বেশ। আচ্ছা, আর একটা প্রোটোকল আছে যেটা কিয়োটো প্রোটোকল। এটা ইয়ার ও দিয়ে দেয়, ইয়ার বেসড কোশ্চেনও চলে আসে, কত সালে কিয়োটো প্রোটোকল হয়। সেটা 1997-এ। আর এই কিয়োটো হচ্ছে জাপানের একটা শহর। এটা মোটামুটি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে এই প্রোটোকলটা হয়, কিয়োটো প্রোটোকল। তো এই আমাদের ছিল অ্যাটমসফিয়ার থেকে জিওগ্রাফির একটা ছোট টপিক, যেটা খুব কমন, আমাদের সবারই কম বেশি এই বিষয়ে ধারণা আছে। তারপরও আমি বিষয়গুলো জিস্ট করে দেওয়ার চেষ্টা করলাম, যে আমার এই এক পেজ এই টপিক থেকে পড়লে আশা করি 90%, 95% এক্সামে এই টপিক রিলেটেড কোশ্চেন আসলে আমি অ্যাটেম্প করতে পারবো। ঠিক, আশা করি সবার ভালো লাগলো। ধন্যবাদ। আর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, কমেন্ট করতে পারেন।